ওকে, সো আমরা বায়োট সেভার্ট লটা আলোচনা করছিলাম গত ক্লাসে। তো বায়োট সেভার্ট লটা আমি একটু আবার রিপিট করতে যাচ্ছি, একটু কুইকলি বলবো। বায়োট সেভার্ট লটা আমাদের কি ছিল, কেউ কি বলতে পারবেন? বায়োট সেভার্ট লটা সম্বন্ধে কেউ কি কিছু বলতে পারবেন? কত ক্লাসে পড়ানো হয়েছিল? কোন পর্বের মধ্যে প্রবাহিত হলে আশেপাশে যে পয়েন্ট সিস্টেম সেটা স্যার। কোন কন্ডাক্টরের যে একটা ম্যাগনেটিকের কোন একটা বিন্দুতে যদি আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা আমরা বের করতে চাই, তাহলে ওই বিন্দুর ডিসটেন্স ব্যস্তানুপাতিক হ্যাঁ, কই চলে গেলেন নাইম হোসেন? হচ্ছিল তো, কিন্তু মিউট হয়ে গেছে আপনার। ব্যস্তানুপাতিক কারেন্টের পরিমাণ হচ্ছে সমানুপাতিক, এবং এটার যে অ্যাঙ্গেলটা এটা হবে সাইনসয়েডাল হবে আর কি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, আপনি যা বলছেন ঠিক আছে, তবে আরেকটু গুছায় বলতে হবে আর কি। আমি যদি গুছায় বলি, যেভাবে বলতে হবে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর পাশে যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান ওই পরিবাহীতে প্রবাহিত ইলেকট্রিক কারেন্টের সমানুপাতিক, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহী এবং বিবেচিত পয়েন্টের মধ্যকার সংযোগকারী রেখার অ্যাঙ্গেলের সাইনের সমানুপাতিক, এবং পরিবাহী থেকে ওই বিবেচিত পয়েন্টটার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং সবগুলোকে আমরা একত্রে লিখলে সেটা হয় ডিবি সমানুপাতিক আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটাই ছিল আসলে জেনারেলি বায়োট সেভার্ট লটা। তো এখান থেকে আমরা সমানুপাতিক সিম্বলটা যখন উঠাই দিতে পারি, উঠাই দিলে আমরা এখানে একটা কনস্ট্যান্ট কে বসাই, এবং কে হচ্ছে শূন্য মাধ্যমের জন্য আমরা কে সমান মিউ নট বাই 4 পাই লিখি, আর যেখানে মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি, ওইটার মান আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁻7 হয়। দ্যাট মিনস শূন্য মাধ্যমের জন্য বায়োট সেভার্ট লটা এরকম দাঁড়ায়, ডিবি সমানুপাতিক ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এখন শূন্য মাধ্যম না বলে যদি অন্য যে কোনো মাধ্যমের জন্য বলা হয়, তাহলে ফর এনি আদার মিডিয়াম এটা আমরা এইভাবে লিখতে পারি যে এখানে আর মিউ নট দিব না, অনলি মিউ। মিউ হচ্ছে সেই মাধ্যমের পারমিয়াবিলিটির মান, যে মাধ্যমের কথা বলা থাকবে, ঠিক আছে। তো এটা আমরা বায়োট সেভার্ট লটা আমরা আলোচনা করছি। আজকে আমরা বায়োট সেভার্ট লর কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা দেখব, ঠিক আছে। তো প্রথম অ্যাপ্লিকেশনটা যেটা এখানে, এই যে আমি বায়োট সেভার্ট লটা আলোচনা করলাম, এখানে বারবারে বলতেছিলাম যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু একবারের জন্য বলি নাই যে পরিবাহীটা আসলে কিরকম হবে। পরিবাহী তো বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন অনেক জায়গায় আছে স্ট্রেট লাইন পরিবাহী, আবার সার্কুলার আছে। তো এরকম পরিবাহীও তো বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এখানে কিন্তু সেই পরিবাহীর ধরনটা আলোচনা করিনি, শুধু সিম্পল পরিবাহী বলছে। এখন সেই দুইটা অ্যাপ্লিকেশন দেখব পরিবাহীর ধরনের উপর, পরিবাহীটা কিরকম হবে এবং সেই পরিবাহীর জন্য তার পাশে যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা। ফর এক্সাম্পল, প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমার, সেটা হচ্ছে কি, আমার পরিবাহীটা যদি স্ট্রেট লাইন পরিবাহী হয়, সোজা পরিবাহী হয়, যেমন এই যে স্ট্রেট লাইন সোজা পরিবাহী হয়, তখন এর আশপাশে এর পাশে এই পি পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত, সেটা আমরা এই সেকশন থেকে জানতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে পরিবাহীটা কি, একটা স্পেসিফিক একদম সোজা পরিবাহী স্ট্রেট লাইন, আমাদের তার যেমন, যে মনে করেন কারেন্টের তারগুলো যেমন থাকে সোজা পরিবাহী ওরকম। তাহলে এরকম স্ট্রেট লাইন পরিবাহীর ক্ষেত্রে এ লম্ব দূরত্বে, এখানে দুইটা টার্ম আছে, খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আর। তো আর হচ্ছে আগের যে জেনারেল যে ফর্মটা পড়ছিলাম, আর কি ছিল, ওই ক্ষুদ্র দূরত্ব থেকে ওই পয়েন্টটার দূরত্ব ছিল, তাই না? আর মনে না থাকলে আবার দেখাই, আমি দেখেন এখানে আর কোনটা ছিল, এই যে পরিবাহী থেকে পি পয়েন্টটার দূরত্ব, এই যে আর ছিল, ঠিক আছে। হ্যাঁ, মানে ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা যেটা বিবেচনা করব, ওই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে ওই পয়েন্টটার দূরত্ব। এখানেও সেম, এখানেও আর
আমার সেটাই থাকবে যে ক্ষুদ্র যে বিবেচিত ডিএল আমরা ধরি, সে ডিএল থেকে ওই পয়েন্টটার দূরত্ব, ঠিক আছে, এবং যার সাথে এবং ডিএল এর সাথে ওই লাইনের অ্যাঙ্গেলটা থিটা। এটা আমার আগের মতো, আগের সেকশনে এমনই ছিল, ডিএল থেকে ওই পয়েন্টের দূরত্ব আর ডিএল এর সাথে ওই সংযোগকারী রেখাটা থিটা কোণ উৎপন্ন করে, এগুলো আগেরটার মতোই আছে। কিন্তু নতুন যে টার্মটা এখানে আসছে এ, এ হচ্ছে কি লম্ব দূরত্ব, এই যে সোজা পরিবাহী যেটা আছে সেটা থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে, কারণ যেহেতু এটা সোজা আছে এর মাঝখান থেকে আমি যে কোনো একটা পয়েন্ট ধরে এর থেকে লম্ব দূরত্ব নিতে পারি, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমার খেয়াল রাখতে হবে, এই লম্ব দূরত্ব, আর হচ্ছে দৈর্ঘ্য থেকে বস্তুটা না বিবেচিত পয়েন্টার যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান জানতে চাচ্ছি সেই পয়েন্টের দূরত্ব, আর আই হচ্ছে কি তড়িৎ প্রবাহের মান, যেটা আমাদের ওখানেও আমাদের আই ছিল, আই হচ্ছে তড়িৎ প্রবাহের মান। তাহলে এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করলাম, এর থেকে আর দূরত্বে পি একটা পয়েন্ট যেটা আমার পরিবাহী থেকে লম্ব দূরত্বে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে এ, সেই ক্ষেত্রে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা আমরা জানতে যাচ্ছি। তাহলে এখানে আমি এই ডিটেলসে যাচ্ছি না ডেরিভেশন করাটা, কারণ ডিটেলসটা সহজ আছে, আপনারা দেখে নিতে পারবেন, কিন্তু আমি শুধু যে আলোচনা করি যে ফাইনাল যে ইকুয়েশনটা আসছে সেটা। আচ্ছা, তাহলে এই যে কেসটা, সেই কেসে আমাদের ফাইনাল ইকুয়েশনটা এরকম আসছে, বি সমান মিউ নট আই বাই 2 পাই এ, কি সমান হইলো ম্যাগনেটিক ফিল্ড সমান, মানে আমি কিন্তু যেটা পড়াবো সেটা কিন্তু খুব মানে সেটা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আর যেগুলো মনে করেন বাদ দিচ্ছি সেগুলো আপনি দেখতে পারেন, না দেখলেও আপাতত চলবে, কিন্তু আমি যা পড়াবো সেটা থেকে কোনোভাবেই কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে বি ইকুয়াল টু কি আসতেছে, মিউ নট আই বাই 2 পাই এ, কোন ক্ষেত্রে এটা আসলো, স্ট্রেট লাইন পরিবাহীর ক্ষেত্রে, সোজা পরিবাহীর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান, এবং সোজা পরিবাহী থেকে কত দূরত্বে, এ লম্ব দূরত্বে, এরকম এখানে যদি আমার একটা পয়েন্ট থাকে সেটা এ লম্ব দূরত্বে, সেই পয়েন্টটা তো উপরে থাকবে সেরকম কথা নাই, নিচেও থাকতে পারে, আমি বলতে পারি যে নিচে, এরকম নিচে একটা পয়েন্ট আছে পি যেটা এ লম্ব দূরত্বে আছে, ঠিক আছে, এরকম হইতে পারে। তাহলে আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, এবং পরিবাহী থেকে এ লম্ব দূরত্বে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান হবে এরকম মিউ নট আই বাই 2 পাই এ। তো দেখেন এখানে কিন্তু আর টার্মটা নাই, আর টার্মটা না থাকে না ক্যালকুলেশন করার পরে। তাহলে খেয়াল রাখতে হবে যখন আমরা সোজা পরিবাহী স্ট্রেট লাইন পরিবাহীর ক্ষেত্রে করব তখন আমাদের শুধুমাত্র লম্ব দূরত্ব যেটা সেটা লাগবে, আমাদের আর যেটা ওই ক্ষুদ্র ডিএল থেকে যে দূরত্বটা আমাদের আর সেটা আমাদের লাগতেছে না। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সেকেন্ড কেসটা আসি, সেকেন্ড কেস কি সার্কুলার পরিবাহী, ঠিক আছে, আগেটা ছিল স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমাদের সার্কুলার কেস। তাহলে সার্কুলার কেসটা কিরকম, যে এই যে কারেন্ট প্রবাহিত হতেছে এরকম একটা সার্কুলার কয়েল টাইপ, এখন আমাকে যদি বলা হয় যে এর মিড পয়েন্টে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা বের করতে হবে বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করে, ঠিক আছে। তাহলে সার্কুলার একটা কয়েলের সার্কুলার পরিবাহীর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে সেন্টার থেকে মানে ওই যেহেতু বৃত্তাকার পরিবাহী সেটার ব্যাসার্ধ আর, তাহলে এখানে আর হচ্ছে কি ওই ডিএল থেকে ওই পয়েন্টের দূরত্ব, আবার আলটিমেটলি সেটাকে আমরা এই পরিবাহীটার ক্ষেত্রে ব্যাসার্ধ বলতে পারি যেহেতু এটা একটা বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর হচ্ছে এখানে কোন দূরত্বটা ব্যাসার্ধটা, আর আই কারেন্ট প্রবাহিত হইতেছে, এগুলো তো সবকিছু আগের মতোই। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি মিউ নট আই বাই টুয়াইস আর, এই ইকুয়েশনটা আমরা পাইতেছি মিউ নট আই বাই টুয়াইস আর। তাহলে বৃত্তাকারের ক্ষেত্রে আই পাইলাম, আই আর আর সেটা দুইটাই থাকবে, ওইখানে ছিল শুধু মিউ নট আই বাই টুয়াইস এ, এখানে হচ্ছে টুয়াইস আর, পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বৃত্তাকারের ক্ষেত্রে এর বৃত্তাকার পরিবাহীর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের মান আর ব্যাসার্ধের একটা পরিবাহী যদি আমি বিবেচনা করি। আচ্ছা, এখন ওই কয়েলে বা বৃত্তাকারের ওখানে যদি নাম্বার অফ টার্নস বা আমরা বাংলা যদি বলি প্যাচ সংখ্যা, কয়েলের যে ঘূর্ণন সংখ্যা বা এরকম, সেটা যদি n সংখ্যক থাকে, n সংখ্যক প্যাচ থাকে, তাহলে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, জাস্ট এটাকে আমরা n দিয়ে গুণ দিয়ে দিব, এটা n দিয়ে গুণ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা আমরা n সংখ্যক টার্নের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান, n সংখ্যক টার্নের বৃত্তাকার
পরিবাহীর জন্য তার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মান। বোঝা গেছে কিনা এ পর্যন্ত? কারো মানে সমস্যা আছে কিনা যে আমরা কোন কন্ডিশনের জন্য দুইটা ইকুয়েশন আলোচনা করতেছি? বোঝা গেছে? কারো সমস্যা থাকলে বলবেন। হ্যাঁ, চুপ করে থাকার অর্থ হচ্ছে যে আমি মনে করতেছি যে সবকিছু ঠিক আছে। এবার আমরা ম্যাথ দেখবো, ঠিক আছে? জাস্ট এই দুইটা অ্যাপ্লিকেশন যেটা দেখলাম সেগুলোর আলোকে ম্যাথ দেখবো। একটা আমরা দেখবো সার্কুলারের জন্য আর একটা স্ট্রেট লাইনের জন্য, ঠিক আছে? তো এখানে কি বলা আছে যে an electric supply line sending 80 ampere electric current, মানে 80 ampere electric current সেটা সেন্ড করতেছে। তার মানে আমার কারেন্টের মান দেওয়া আছে I, electric current flow one place to another, এক জায়গা থেকে এক জায়গায় এরকম 80 ampere কারেন্ট পাস করা হচ্ছে। ডিউ টু দিস ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক কারেন্টের জন্য হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে বলছে, তাই না? হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে বির মানটা আমাকে বের করতে বলছে কোন পয়েন্টে, সেটা হচ্ছে কি 1.5 মিটার বিলো দ্য লাইন। তার মানে এটা হচ্ছে এই যে লাইন কত 80 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে, এই লাইনটার বলছে 1.5 মিটার বিলো, এই হচ্ছে 1.5 মিটার বিলো, মানে কি বিলো মানে তো নিচে, তাই না? এই নিচে এই জায়গাতে আমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা বের করতে বলছে। তার মানে এই 1.5 মিটারটা আমার কার মান বলেন তো? এর মান স্যার। ওকে, ভেরি গুড। এই 1.5 মিটারটা হচ্ছে এর মান, যেটা আমাদের লম্ব দূরত্ব বলছিলাম। আচ্ছা, তার মানে এটা আমাদের একটা স্ট্রেট লাইন পরিবাহী, যেটার আমাদের যা যা দরকার সেটা সবকিছু দিয়ে দিছে। আমরা একটু আগেই ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা এমন দেখে আসছিলাম, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ, স্ট্রেট লাইন পরিবাহীর ক্ষেত্রে। তো আই মান দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার, মিউ নট তো আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা কনস্ট্যান্ট। আর 2 পাইও তো জানি, এও দেওয়া আছে 1.5 মিটার, ঠিক আছে? খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ, কোনো 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 কিছু প্যাচ কিছু নাই, পুরো সব করা আছে। খেয়াল করে ম্যাগনেটিক ফিল্ডের এককটা টেসলা সুন্দর করে দিতে হবে। এবার আসি যে আরেকটা, যেটা এর ক্ষেত্রে সার্কুলারের জন্য একটা ম্যাথ দেখি। সার্কুলার পরিবাহীর ক্ষেত্রে কি বলা আছে, দ্য ডায়ামিটার অফ এ সার্কুলার কয়েল অফ 40 টার্নস ইজ 32 সেন্টিমিটার। তাহলে কি দেওয়া আছে, নাম্বার অফ টার্নস দেওয়া আছে, তার মানে আমাদের এন দেওয়া আছে 32 সেন্টিমিটার বলা আছে। কি দেওয়া আছে, ডায়ামিটার, ডায়ামিটার দেওয়া আছে, তাই না? তাহলে ডায়ামিটারকে নরমালি আমরা ডি দিয়ে লিখি, ডায়ামিটার দেওয়া আছে। টু ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড অফ 100 মাইক্রো টেসলা, তার মানে বির মান দেওয়া আছে। এত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হইলে কোথায়, এট দ্য সেন্টার অফ দ্য কয়েল, ওই কয়েলের সেন্টারে এত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হইলে হাউ মাচ কারেন্ট ইজ টু বি ফ্লোন থ্রু দ্য কয়েল। তাহলে হাউ মাচ কারেন্ট, তার মানে আমাকে কারেন্টের মানটা বের করতে বলছে। কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে এই কেন্দ্রে 100 মাইক্রো টেসলা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, এটা বের করতে বলছে। তাহলে আমাদের শুরুতে বুঝতে পারতেছি এটা সার্কুলার। তাহলে আমাদের যে সূত্র, যেটা আমরা জানি মিউ নট এন আই বাই টুয়াইস আর, এখানে আরটা কি ছিল, ডায়ামিটার না রেডিয়াস ছিল? এই সূত্রে যে আরটা আছে সেটা কি ছিল? দূরত্ব। দূরত্ব দুই স্যার, থেকে ছোট দূরত্ব ডিএল থেকে। সার্কুলারের ক্ষেত্রে দূরত্ব তো ঠিক আছে, কিন্তু সার্কুলারের ক্ষেত্রে সেই দূরত্বটা ছিল আমাদের রেডিয়াস। এই যে সার্কুলারের ক্ষেত্রে এই যে দূরত্বটা কি ছিল, রেডিয়াস, তাই না? দূরত্ব ঠিক আছে, বাট সেটা আমাদের রেডিয়াস। কিন্তু আমাদের এখনকার ম্যাথে দেওয়া আছে ডায়ামিটার, ম্যাথে দেওয়া আছে এই পুরো ডায়ামিটারটা, যেটাকে আমরা ডি লিখলাম। তাহলে ফর্মুলাতে আমরা আর যেটা, সেটা হচ্ছে আমাদের রেডিয়াস। তার মানে আমাদের ওই ডায়ামিটার থেকে আমাদের কি করতে হবে, রেডিয়াসে চলে আসতে হবে। আশিকুজ্জামান কিছু বলবেন, বলেন। স্যার আশিকুজ্জামান, আমার এলাকাতে সারাদিন থেকে কারেন্ট নাই স্যার, মানে ফোনে একদমই চার্জ নাই, তো এই কারণে বলছিলাম আর কি।
কি বলছেন? স্যার আমি একটু স্যার মানে ফোন হুট করে ঠিক আছে, লিভ নিলে লিভ নেন, বন্ধ হয়ে সমস্যা নাই। যেতে পারে তাই বলছিলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে, লিভ নিলে নেন। আচ্ছা ঠিক আছে, তারপরে তাহলে সেই জন্য আমরা যেহেতু আমাদের ফর্মুলাতে আমরা রেডিয়াস ইউজ করি, তো আমরা রেডিয়াস অফ দ্য কয়েল বের করব, আর ডায়ামিটার দেওয়া আছে, সেই ডায়ামিটারকে আমরা 2 দিয়ে ভাগ দিলে আমরা রেডিয়াস পাই। তাহলে 16 সেন্টিমিটার আসে, 32 সেন্টিমিটার থেকে ওটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে তো সবই ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডের মানও দেওয়া আছে 100 মাইক্রোটেসলা। মাইক্রোটেসলা থেকে আমরা অবশ্যই টেসলা নিতে হবে, 10⁶ দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তারপর ইলেকট্রিক কারেন্টের মান বের করতে হবে, যেখানে স্যার স্যার এখানে ডায়ামিটারের অর্ধেক আর এর মান তাই কি 2 হবে এখানে? মানে এটা একটু বুঝাই দিতেন। নরমালি মানে একটা 2টা কেন মানে জি স্যার, টুটা কেন? এইটা কারণ আমাদের ইয়াতে জি স্যার একটা বৃত্ত, একটা বৃত্তের এইটা কি, এটা বৃত্তের ব্যাস, তাই না? ব্যাস। ব্যাস, বা হ্যাঁ, যেটাকে স্যার। ব্যাসকে আমরা ইংলিশে বলি ডায়ামিটার। এটা হচ্ছে ব্যাস, যেটাকে আমরা ইংলিশে বলি ডায়ামিটার, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে এই ব্যাসের যে অর্ধেক, মনে করেন এতটুক, সেটাকে আমরা কি বলি? আর ব্যাসার্ধ বলি, তাই না? রেডিয়াস। ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে নরমালি আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই না? এই স্যার। ব্যাসার্ধ আর কি হয় আসলে, ওই d/2 ডি রে 2 দিয়ে ভাগ দিলে আমরা ব্যাসার্ধ পাই, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাই, তাই না? আচ্ছা, জি তাহলে স্যার। আমাদের এই যে ফর্মুলাতে যেটা আর দেওয়া আছে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ। জি। সো আমাদের বৃত্তের ব্যাসার্ধই ইউজ করতে হবে, কিন্তু আমার অঙ্কে দেওয়া আছে বৃত্তের ব্যাস, দেখেন ডায়ামিটার দেওয়া আছে, তাহলে অঙ্কে যেহেতু ডায়ামিটার দেওয়া আছে, আমার দরকার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা কি জানি ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাই, সেই জন্য আমি এখানে 2 দিয়ে ভাগ দিছি, যে ব্যাসকে 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধটা নিয়ে আসলাম। বুঝা গেছে এবার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সেটাই। তাহলে আর কিছুই না, অবশ্যই এই মাইক্রো টেসলা থাকলে টেসলা বা যে ইউনিটেই থাকুক না কেন, আপনাকে টেসলা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এখানে বসালে কারেন্টের মান অ্যাম্পিয়ার পাবেন, ঠিক আছে। তো এককগুলো একটু খেয়াল রাখতে হবে, একটা এক এক করে রেখে করলে কিন্তু এককের ঝামেলার কারণে নাম্বারটা মানে আপনার রেজাল্ট ঠিক মতো আসবে না। তাহলে আমরা কি দেখলাম, বায়োট-স্যাভার্ট লটা কি, সেটা জেনারেল ফর্ম যেটা, সেটা আমরা আলোচনা করলাম, ভালো করে আলোচনা করলাম। আলোচনা করার পরে সেটা দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে সোজা লাইনের পরিবাহীর ক্ষেত্রে মূল যে ফর্মুলাটা সেটা দেখলাম, প্লাস সেটা রিলেটেড একটা ম্যাথ দেখলাম। আবার সার্কুলার পরিবাহীর জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আলোচনা করলাম, এবং তার সাথে সাথে সেই ফর্মুলা রিলেটেড একটা ম্যাথও করলাম। এবার আমরা আসি যে একটা টার্ম আছে যে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স কি? তো সিম্পলি বোঝার চেষ্টা করেন, যখন মনে করেন একটা চার্জ পার্টিকেল মুভ করতেছে এমন জায়গাতে যেখানে ম্যাগনেটিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে, তাহলে ওই চার্জ পার্টিকেলটা কি ম্যাগনেটিক ফোর্সও অনুভব করবে, আবার ইলেকট্রিক ফোর্সও অনুভব করবে, দুইটা ফোর্সই সে অনুভব করবে ওই চার্জ পার্টিকেলটা। আর লরেন্স ফোর্স হচ্ছে ওই দুইটা ফোর্সের যোগফল, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স, এই দুইটা ফোর্সের যোগফলকে আমরা একত্রে লরেন্স ফোর্স বলি। তাহলে ইলেকট্রিক ফোর্স আপনাদের মনে আছে কিনা, ইলেকট্রিক ফোর্স হচ্ছে কিউই, ইলেকট্রিক ফোর্সের যে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম পড়ে আসছিলাম সেটা হচ্ছে কিউই, আর ম্যাগনেটিক ফোর্স তো এটা কিউ ভি ক্রস বি, সেটা তো আমরা এই চ্যাপ্টারেই পড়ছি। তাহলে এটা হচ্ছে আসলে ইলেকট্রিক ফিল্ডের পার্ট, ইলেকট্রিক ফোর্স আর কি, আর এইটুকু হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের পার্ট, আর এই দুইটার সমন্বয়ে টোটাল যে ফোর্সটা সেটাকে আমরা বলি যে লরেন্স ফোর্স, ঠিক আছে। তো ভাইবার জন্য ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ফর্মটা সহ ভাইবাতে জিজ্ঞেস করতে পারি লরেন্স ফোর্স কাকে বলে, সেটার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি, ঠিক আছে। সো মুখস্থ করার দরকার নাই, বারবার আমি কিন্তু বারবার করে বলতেছি, কোনো কিছু মুখস্থ করতে যাবেন না, আপনার মুখস্থ আনসার খুব সুন্দর করে আমি বুঝে ফেলবো, আর মুখস্থ এত ভালো বলতেও পারবেন না, সুন্দর বুঝে শুই না, অত গুছিয়ে না বলতে পারলেও কিন্তু বাংলা অ্যাটলিস্ট বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন যে নাম্বার ভালো আসছে। লরেন্স ফোর্স আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আপনি অবশ্যই এখানে পড়বেন, আমি কিন্তু একবার বলিনি যে এগুলো পড়বেন না, এগুলো পড়লে ওই আপনি যখন আমাকে বাংলায় গুছিয়ে আনসার দিবেন তখন দেখবেন যে এখান থেকে আপনি আরো এক্সট্রা বলতেছেন, সেটাও আমি বুঝবো যে আপনি এখান থেকে লিখছেন। ফর এক্সাম্পল মনে করেন
এখানে বলা আছে ডাচ ফিজিসিস্ট হেনরিক লরেন্স, তার নাম অনুযায়ী লরেন্স ফোর্স দেওয়া আছে। তাহলে আপনি যদি প্রথমে আমি যেভাবে লরেন্স ফোর্সের সংজ্ঞাটা দিলাম সেটা দেওয়ার পরে যদি আপনি এই কথাটা বলেন যে স্যার ডাচ ফিজিসিস্ট এর নাম অনুযায়ী এটাকে লরেন্স ফোর্স বলা, তাহলে আমি কি বুঝবো? আপনি আমারটা তো ফলো করছেন, তারপরে আবার রিডিংও পড়ছেন, রিডিং পড়ে ওইখান থেকেও আপনি ইনফরমেশন গ্যাদার করছেন। সো এইসব টেকনিক আপনাকে ফলো করতে হবে। রিডিং পড়বেন, দেখবেন যে আমাকে আপনি ভাইভাতে অনেক ভালো আনসার দিতে পারবেন। আচ্ছা, পড়ানো তো আসলে খুব বেশি যে পড়ানো হচ্ছে তা না, কিন্তু খুব কম পড়ানো হচ্ছে, কিন্তু এগুলাই চাই যে আপনারা একটু ভালো করে মাথায় রাখেন। এরপরে আমরা আসি অ্যাম্পিয়ার্স ল। ঠিক আছে, তো সরাসরি আমরা অ্যাম্পিয়ার্স লটা কি নিয়ে আলোচনা করে সেটাতে চলে যাই, তারপর সূত্রটা একটু দেখব। অ্যাম্পিয়ার্স লটা হচ্ছে বায়ট-সেভার্ট লর সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা দেখলাম সার্কুলার পরিবাহীর ক্ষেত্রে, ওইটার একটু অপোজিট টাইপ। কিরকম দেখেন, এখানে হচ্ছে এই একটা পরিবাহী, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হইতেছে, আই প্রবাহ হইতেছে। এখন এই পরিবাহীটার আর দূরত্বে একটা সার্কুলার পাথ যদি আমি কল্পনা করি, সার্কুলার পাথ, তাহলে ওই টোটাল সার্কুলার পাথের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত আছে, ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম সেটা আমাকে অ্যাম্পিয়ার্স ল দিবে। তাহলে ব্যাপারটা উল্টা, তাই না? বায়ট-সেভার্ট লতে ছিল মানে পরিবাহীটাই সার্কুলার, ওর মাঝখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান বের করছি। আর এখানে হচ্ছে যে পরিবাহী সোজা, মানে এর পাশে একটা সার্কুলার পুরো পাথের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা বের করতে যাচ্ছি। পার্থক্যটা বোঝা গেছে? বুঝতে পারছেন কিনা? স্যার আবার একটু স্যার। বায়ট-সেভার্ট লতে কি ছিল? বায়ট-সেভার্ট ল ছিল সিম্পল, যে এরকম একটা সার্কুলার পরিবাহী, এর মধ্যে দিয়ে স্যার আপনার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার, একটু মাইক্রোফোনটা কাছে নিলে ভালো হবে। এখন বোঝা যাচ্ছে? ইয়েস জি স্যার। আচ্ছা, ঠিক ওকে আছে, ঠিক আছে। তাহলে বায়ট-সেভার্ট লতে যেটা ছিল সেটা ছিল এরকম, যে একটা সার্কুলার পরিবাহী ছিল, ওর মধ্যে দিয়ে এরকম কারেন্ট প্রবাহিত হইতেছিল। আর এই কারেন্ট প্রবাহের ফলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা আমরা বের করছিলাম। বায়ট-সেভার্ট ল 2 নাম্বার কেসটা যেটা ছিল সেটা। আর এখানে কি এই অ্যাম্পিয়ার্স লটা বলতেছে এইভাবে কারেন্ট প্রবাহিত হইতেছে, আই কারেন্ট প্রবাহিত হইতেছে। আই কারেন্ট প্রবাহ হওয়ার ফলে এর থেকে আর দূরত্বে একটা সার্কুলার পাথ যদি আমি কল্পনা করি, এই পুরা সার্কুলার পাথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত? ঠিক আছে, তার মানে আমার এই সার্কুলারটা কিন্তু পরিবাহী না, সার্কুলার জাস্ট আমার একটা ইমাজিনারি ক্লোজ পাথ, যার মধ্যে আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করতে হবে। পরিবাহীটা কিন্তু আমার এটা। তাহলে এই দুইটার মধ্যে ব্যাপারটা উল্টা একটা, তাই না? এখানে সার্কুলার পরিবাহীটাই সার্কুলার ছিল, আমরা কেন্দ্রে আই বের করছি, আর এখানে পরিবাহীটা সোজা স্ট্রেট লাইন পরিবাহী, এর বাহিরে আর দূরত্বে সার্কুলার একটা পাথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে সেটা আমরা অ্যাম্পিয়ার্স লর মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, তাহলে অ্যাম্পিয়ার্স লটা এবার বলি, অ্যাম্পিয়ার্স লটা আসলে কি বলতেছে? অ্যাম্পিয়ার্স ল আমাদেরকে বলতেছে যে দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। এখন আসবে, আমরা মিডের আগে যে পড়ছিলাম লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, সেই টার্মগুলা। তো একটু যদি রিপিট করি, জানি না আপনাদের মনে আছে কিনা। লাইন ইন্টিগ্রাল ছিল যে কোনো একটা ভেক্টরের সাথে তার ক্ষুদ্র দৈর্ঘ্যের যদি আমরা ডট গুণন করি তাহলে সেটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি। ক্ষুদ্র দৈর্ঘ্য বা লাইন, সেটা যদি আমরা ডট গুণন করতাম তাহলে সেটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলতাম। ঠিক আছে, এটা এ ছিল আমাদের যে কোনো একটা ভেক্টর রাশি হইতে পারে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স, যে কোনো একটা হইতে পারে। এখন আমাদের এখানে অ্যাম্পিয়ার্স লটা আমাদেরকে কি বলছে? লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, তার মানে আমার এখানে ভেক্টর ফিল্ডটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমি লাইন ইন্টিগ্রাল লিখতে হলে কিরকম হবে? আমার বি ডিএল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল। এটা আমরা এটা দেখছিলাম মিডের আগে, যেটা ছিল আমাদের জেনারেল একটা ফর্ম, যেখানে এ আমাদের জেনারেল একটা ভেক্টর রাশি ছিল। এখন সেটা জেনুইন একটা ভেক্টর রাশি আমরা নিলাম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল হচ্ছে এরকম। আসলে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল বলতে আমি কি বুঝি? এটা তো আমি সিম্বলিকলি দেখালাম, কিন্তু এটা আসলে আমাকে কি মিন করে? এটা মিন করে যে এই যে টোটাল একটা আমার সার্কুলার পাথ থাকবে, সেই টোটাল সার্কুলার পাথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত, সেটা টোটাল সার্কুলার পাথ। এরকম যদি আমার একটা সার্কুলার পাথ থাকে, আমি ডিএল ক্ষুদ্রটা নিলাম,
আপনি যদি ডিএল ক্ষুদ্র একটা অংশ নেন আর এই ডিএল কে যদি পুরাটাকে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তখন আমরা কি হবে এই পুরা পার্টটা পাবো তাই না, পুরা পার্টটা পাবো। তাহলে এই যে ডিএল কে আমি ইন্টিগ্রেশন করলাম, আমার ভেক্টর রাশি রাখলাম, তার মানে আমার আসলে এই টার্মটা আমাকে এই যে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা আসলে মিন করতেছে পুরা সার্কুলার পাথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা, যেটাই আসলে আমাদের অ্যাম্পিয়ারস লটা বলবে এই পরিমাণটা কি হবে। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ারস ল আমাকে বলতেছে যে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড পাথ। তাহলে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড পাথ, ক্লোজ না, এই যে এটা এই পাথটাতে তো আমাদের একটা ক্লোজ, এটা ক্লোজ, সেজন্য এটাকে ক্লোজ পাথ বলা হয়েছে। আর ক্লোজের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের মাঝখানে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দিই, যেটা আমাদের ক্লোজ ইন্টিগ্রাল বলি আমরা। তো যেহেতু ক্লোজ পাথ সেজন্য আমরা এই সিম্বলটা ইউজ করছি, দ্য ক্লোজ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড পাথ ইজ ইকুয়াল টু সমান হবে কার, মিউ নট টাইমস টোটাল ইলেকট্রিক কারেন্ট ইনক্লোজড বাই দ্য সারফেস। তাহলে মিউ নটের গুণ হবে কার গুণ হবে, মিউ নটের সাথে আই টোটাল যে কারেন্ট প্রবাহিত হইতেছে তার গুণ হবে। ঠিক আছে, বোঝা গেছে কি ম্যাগনেটিক ফিল্ডের মানটা কি হবে, মিউ নট মানে কি পারমিয়াবিলিটি, যেটার মান হচ্ছে 4 × 10⁻⁷, তার সাথে যদি আমি টোটাল ইলেকট্রিক কারেন্ট যেটা যে আই যেটা সেই আইর মানটা যদি আমি গুণ দিই তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো। কোথায় ম্যাগনেটিক ফিল্ড পাবো, আর দূরত্বে একটা সার্কুলার পাথ, ক্লোজড পাথ যেটা, সেই পাথের মধ্যে আমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা আমি পাবো। বুঝা গেছে কিনা অ্যাম্পিয়ারস লটা কি সম্বন্ধে দিছি এবং তার ম্যাথমেটিক্যাল ফর্ম। জি স্যার। ঠিক আছে, এটাই এখানে সবকিছু লেখা আছে। দেখেন মিউ নট ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম, ডিএল ইনফিনিটেসিমাল ভেক্টর এলিমেন্ট অফ দ্য পাথ, আপনারা স্মল এলিমেন্ট অফ দ্য পাথও বলতে পারেন, স্মল ডিসটেন্স অফ দ্য পাথও বলতে পারেন, যে কোনো কিছু বললেই হবে, ঠিক মতো বলতে হয়েছে। আর এটা কি, এটাকে তো আমি বলে দিলাম, ডিনোটস দ্য ইন্টিগ্রেশন অ্যালং এ ক্লোজড পাথ। ক্লোজড পাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই সিম্বল ইউজ করি। তাহলে মূল আলোচনা এর মধ্যেই সীমাবদ্ধ বলতে পারেন। আপনি একটু ভালো করে পড়লেই অ্যাম্পিয়ারস ল রিলেটেড সব প্রশ্ন আনসার দিতে পারবেন। আর অবশ্যই ফিগারটা তো বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো একটু পড়তে হবে, এরপর আমরা আগাই। আচ্ছা, তো এখান থেকে আর আমি এই চ্যাপ্টারটাতে আর পড়াচ্ছি না, এখানে যেগুলো আছে এগুলা আমি বাদ দিচ্ছি, যদি এগুলা শীটটা একটু আগের শীট, তবে আমি এখানে অ্যাম্পিয়ারস লতেই এই চ্যাপ্টারটা শেষ করতেছি, ঠিক আছে। সো ওকে, আরেকটা লেকচার শিট দেওয়া আছে গুগল ক্লাসরুমে, সেটা হচ্ছে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের 2 নাম্বার আর কি, 2 নাম্বার শিটটা আমি একটু শেয়ার করতেছি। ওকে, এই চ্যাপ্টারটা ইজি হবে, আশা করি এটার সাথে আপনারা ওরকম অনেকেই পরিচিত আছেন। ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইন্ডাকশন শব্দের আসলে বাংলা অর্থ কি, আবেশ, তাই না, আবেশ। তাহলে আবেশ বাংলা শব্দটা তো আমরা সবাই বুঝি, তাই না, বাংলা শব্দটা তো আবেশ মানে কি সেটা আমরা সবাই বুঝি, যে একটা সংস্পর্শে আরেকটা প্রভাবিত হওয়া। ভালো একজন মানুষের সাথে একটা মানুষ থেকে ভালো হয়ে গেল, তখন আমরা বলি না ওর আবেশে ও ভালো হয়ে গেছে, বা খারাপ বলি যে এর সাথে থেকে ও খারাপ হয়ে গেছে, এরকম বলি না কথাবার্তা আমরা। তার মানে ওই ব্যাপারটা আবেশ। কিন্তু এখন আমাদের এখানে আসতে হবে ইলেকট্রোম্যাগনেটিক, মানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিসিটির মধ্যকার এরকম কিছু একটা হবে, ঠিক আছে, ইন্ডাকশন প্রক্রিয়াতে অ্যাটলিস্ট নাম থেকে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে হচ্ছে কি একটা ম্যাগনেটের প্রভাবে আসলে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, ম্যাগনেটের প্রভাবে ইলেকট্রিসিটি, আবেশ প্রক্রিয়া ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলি। আমরা যদি একটা উদাহরণ দেখি বা ফিগারটা একটু দেখি ভালো করে তাহলে বুঝবো। মনে করেন এরকম একটা পরিবাহী আছে, একটা তার মনে করেন পরিবাহী আছে, আর তার সাথে আমরা একটা গ্যালভানোমিটার সেট করে দিলাম। তো যেহেতু এই তারের মধ্যে কোনো ধরনের ব্যাটারি কানেকশন নাই, তার মানে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসলে প্রবাহিত হবে না, তাই না, কোনো কারেন্ট থাকবে না, যেহেতু সিম্পল শুধুমাত্র একটা তার, আর তার সাথে আমরা একটা গ্যালভানোমিটার লাগাই দিলাম। কেন, দেখতেছি যে আসলে কোনো
কারেন্ট এই তারের মধ্যে আছে কিনা। তো যেহেতু কোনো ধরনের ব্যাটারি কানেকশন নাই, আমরা এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো ধরনের ডিফ্লেকশন দেখতে পারবো না। গ্যালভানোমিটার দিয়ে কি করি আমরা, কারেন্টের পরিমাপ করি, একটা সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট আছে সেটা আমরা মেজার করি। তাহলে যেহেতু এর মধ্যে কোনো ধরনের ব্যাটারি কানেকশন নাই, কিছু নাই, তাহলে গ্যালভানোমিটারে আমরা আসলে কোনো ধরনের ডিফ্লেকশন দেখবো না, সেটা শূন্যতে থাকবে। এবার আমরা যখন একটা ম্যাগনেটকে, দেখা যাচ্ছে কি একটা ম্যাগনেটকে এই পরিবাহীটার কাছাকাছি আনতেছি, তখন দেখা যাচ্ছে কি আমার এই গ্যালভানোমিটারের মধ্যে আমি ডিফ্লেকশন দেখতেছি, যদিও কোনো ধরনের সংযোগ নাই, কিন্তু কাছাকাছি আনার ফলে এর মধ্যে রিফ্লেকশন আমি দেখতেছি। তার মানে আসলে কি হইলো, যে চুম্বকের প্রভাবে এই পরিবাহীতে আমাদের কারেন্ট উৎপন্ন হয়ে গেল। তাহলে এই যে ইলেকট্রিসিটি উৎপন্ন হলো ম্যাগনেটের প্রভাবে, এইটাকে আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেট আনলে তার প্রভাবে এখানে যে এই ইলেকট্রিসিটিটা উৎপন্ন হবে সেটা আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর ইলেকট্রিসিটি উৎপন্ন হওয়াটা আমরা কিভাবে বুঝতে পারি, এই যে গ্যালভানোমিটার আমাকে ডিফ্লেকশন দিবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে মানে কতক্ষণ ডিফ্লেকশন দিবে বা এটা কন্ডিশন কি, কোনো কন্ডিশন আছে কিনা। হ্যাঁ, একটা কন্ডিশন অবশ্যই আছে, যে ম্যাগনেটটা যখন আসবে, সেই ম্যাগনেটটার আসার মানে কি, আসলে তার যে ম্যাগনেটিক ফ্লাক্সের মান, ম্যাগনেটিক ফ্লাক্স কি একটু বলতে পারবেন তাড়াতাড়ি করে? চৌম্বক ক্ষেত্রে একটি নির্দিষ্ট এরিয়াতে যে পরিমাণ ফ্লাক্স পাস করে তাই হচ্ছে ম্যাগনেটিক। যে পরিমাণ ফ্লাক্স পাস করে তাকে ম্যাগনেটিক ফ্লাক্স বললে হবে। যে পরিমাণ ফ্লাক্সই আবার ফ্লাক্স দিয়ে সংজ্ঞা দিচ্ছেন, শুরু করছেন ঠিক মতে। যে পরিমাণ ফ্লাক্স পাস হবে সেটা না বলে বলতে হবে যে পরিমাণ চুম্বক বলরেখা পাস করবে। ঠিক আছে, শুধু ফ্লাক্সের জায়গায় চুম্বক বলরেখা বলে দিলে একদম পারফেক্ট হইতো। এনিওয়ে, থ্যাংক ইউ। তো ফ্লাক্সের ডেফিনেশন ছিল একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ চুম্বক বলরেখা পাস করতেছে সেটা। তাহলে আমি যখন একটা চুম্বকের কাছাকাছি আনতেছি, তার মানে কি, এটা যত কাছাকাছি আনবো তত এই পরিবাহীটার দিকে চুম্বক বলরেখার সংখ্যা বেশি পরিমাণ আসতে থাকবে। ঠিক আছে, তার মানে ফ্লাক্সের মানটা বেশি হবে। আবার চুম্বকটাকে যদি আমি দূরে সরায় নিয়ে যাই, তাহলে যত দূরে যাবে এই চুম্বক বলরেখার সংখ্যা তত কমতে থাকবে, তাই না? তার মানে ফ্লাক্সের মান কমতে থাকবে। দ্যাট মিনস আমি যদি কাছাকাছি চুম্বকটাকে আনি, আমার ফ্লাক্সের মান বেশি, চুম্বকটাকে যদি দূরে সরাই যায় ফ্লাক্সের মান আমার কমে যাচ্ছে। এই যে আমার যতক্ষণ পর্যন্ত এই যে ফ্লাক্সের পরিবর্তন হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এইখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে কারেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, সো কারেন্ট উৎপন্নটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে, ফ্লাক্স পরিবর্তনের উপর। আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রিলেটেড দুইটা সূত্র আছে খুব বিখ্যাত এবং খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র। ঠিক আছে, আমরা একটু পরে পড়বো এগুলা, তবে আমরা এখন জাস্ট দেখে নিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কাকে বলে। একটা ম্যাগনেট এর প্রভাবে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় সেটাকে আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আপনাদেরকে বলবো যে এইখানে এই যে লেখা আছে এগুলা দয়া করে একবার রিডিং করবেন, খুব সুন্দর করে গল্পের মতো করে লেখা আছে। হ্যাঁ, এমন কোনো কঠিন শব্দও নাই, একদম গল্পের মতো করে লেখা আছে। একবার অ্যাটলিস্ট রিডিং করবেন, আর আমার রেকর্ডিংটা তো শুনবেন, বা এখন আশা করি অলমোস্ট এটা মাথার মধ্যে গেঁথে গেছে যে ইন্ডাকশনটা কি। দেখেন এখানে সুন্দর করে লেখাও আছে, দ্য প্রসেস অফ ডেভেলপিং ইলেকট্রোমোটিভ ফোর্স এন্ড কারেন্ট ইন এ ক্লোজড কয়েল। একটা ক্লোজ কয়েলের মধ্যে কারেন্ট উৎপন্ন করার যেই প্রসেসটা, উইথ দ্য হেল্প অফ একটা মুভিং ম্যাগনেট, একটা মুভিং ম্যাগনেটের হেল্পে যেই প্রসেসে আমরা কারেন্ট উৎপন্ন করি একটা কয়েলের মধ্যে, সেই প্রসেসটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে পড়েও আপনার মন মতো করে বলতে পারেন, কিন্তু কোনোভাবেই মুখস্থ না। আচ্ছা, এখানে একটা টার্ম নতুন আসছে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। না, আমরা এতক্ষণ বলতেছি কারেন্ট উৎপন্ন হয়, এখানে আবার বলতেছে ইলেকট্রোমোটিভ ফোর্সও উৎপন্ন হয়। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি সেটা আমাদের ডেফিনেশন আকারে নিচে আছে, আমি সেখানে সেটা আলোচনা করতেছি। দয়া করে রিডিং করবেন, দেখবেন ইজি হয়ে গেছে। আচ্ছা, ফ্যারাডের সূত্র, ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে যে অবজারভেশন গুলা বলছে, এখানে যে বলছে যে ফ্যারাডেস লর কিছু অবজারভেশন, 4টা অবজারভেশন আছে। এগুলা হচ্ছে আমরা যতক্ষণ যে কথাগুলো বললাম ওগুলাই পয়েন্ট আকারে দিছি আর কি। যে প্রথমে যদি আমি গ্যালভানোমিটার লাগাই, কয়েলের মধ্যে কোনো ডিফ্লেকশন থাকবে না, দ্যাট মিনস ওই সার্কিটের মধ্যে কোনো ধরনের কারেন্ট নাই। এরপরে চুম্বক আনলাম,
তার মানে ডিফ্লেকশন দেওয়া হচ্ছে, তার মানে ইন্ডাকশন শুরু হয়েছে। এভাবে এই 4টা অবজারভেশন ওভাবে পয়েন্ট আকারে লিখছে, অবশ্যই রিডিং পড়বেন। আমি সূত্রগুলো আলোচনা করব, সূত্রগুলো হচ্ছে নিচে ফ্যারাডের মূল যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আলোচনা করব। তার আগে আমরা এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা উৎপন্ন হয় ইন্ডাকশনের ফলে কারেন্ট উৎপন্ন হয় এবং সাথে সাথে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা বলা হচ্ছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করি। এটা একটি ইম্পর্টেন্ট টার্ম। ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে মানে বেশিরভাগ লোকজনই মনে করে যে এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স। ফোর্স যেমন আমরা নিউটন এককে মাপি, এটাও সেরকম নিউটন এককে মাপা হয় না, এটাই সবচেয়ে বড় ভুল। ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে কোনো ফোর্স না, এটা একটা ভোল্টেজ, ঠিক আছে, বা পটেনশিয়াল ডিফারেন্স। দেখেন এখানে লেখা আছে যে ইলেকট্রোমোটিভ ফোর্স অলসো কল্ড ইএমএফ ডিনোটেড এন্ড মেজার্ড ইন ভোল্ট, এটাকে ভোল্ট এককে মাপা হয় এবং নির্দেশ করা হয়, প্রকাশ করা হয়। রেফার্স টু ভোল্টেজ জেনারেটেড বাই ব্যাটারি, একটা ব্যাটারি কি পরিমাণ ভোল্টেজ জেনারেট করতেছে সেটাই এটা প্রকাশ করে। অর বাই দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল, অথবা ফ্যারাডের সূত্র অনুযায়ী যে যেই ভোল্টেজটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি যে ইএমএফ, which states that a time varying magnetic field will induce an electric current। তাহলে একটা ইলেকট্রিক কারেন্টে আমার কি হবে, একটা ভোল্টেজ জেনারেট হবে, যে জেনারেটের কারণে আসলে আমার ইলেকট্রিক কারেন্টও প্রডিউস মানে প্রবাহ হইতে থাকে। এই যে ভোল্টেজটা, ভোল্টেজের টার্মে যখন আমরা বলবো তখন সেটা হয়ে গেল আমার ইলেকট্রোমোটিভ ফোর্স। আর সরাসরি কারেন্ট বললে তো আমরা কারেন্ট বলতেই পারি। তাহলে আমরা কি বলবো, ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ নট কনসিডার্ড এ ফোর্স, এটা কোনো ফোর্সে কনসিডার করা হয় না। যেমন ফোর্স ইজ মেজার্ড ইন নিউটন, ফোর্স যেমন নিউটন এককে মাপা হয় এরকম ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা ফোর্স হিসেবে কাউন্ট করি না, বাট এ পটেনশিয়াল। এটা কি তাহলে একটা পটেনশিয়াল অথবা এনার্জি পার ইউনিট অফ চার্জ, পার ইউনিট চার্জে কি পরিমাণ এনার্জি থাকে সেটা, যেটা আসলে ভোল্ট বা ভোল্টেজের যে ডেফিনেশন সেটা। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স কি, যদি একদম সামারি করি কিভাবে আনসারটা দিতে হবে। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এক ধরনের ভোল্টেজ যেটা জেনারেট হইতে পারে ব্যাটারির মাধ্যমে অথবা ইন্ডাকশনের ফলে, ফ্যারাডেস লর মাধ্যমে আমরা যে ইন্ডাকশন ব্যাখ্যা করি সেই ইন্ডাকশনের মাধ্যমে ইএমএফ উৎপন্ন করে। এটা ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসলে কোনো ধরনের ফোর্স না, যেমন ফোর্সে আমরা নিউটন এককে মাপি, তো এটাতে আমরা এটাকে আমরা নিউটন এককে মাপি না, এটাকে আমরা ভোল্টেজ এককে মাপি, যেহেতু এটা একটা ভোল্টেজ। শেষ। তো আমি এইভাবে বললাম, আপনারা আরো সুন্দর করে গুছিয়ে যেভাবে পারেন বলতে পারেন, কোনো সমস্যা নাই, মূল ব্যাপারটা আসলে হয়েছে। তাহলে এবার আমরা সূত্রে আসি। সূত্রের ফ্যারাডের প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা বলতে পারেন যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশন, সংজ্ঞা আমরা এতক্ষণ যেটা শিখে আসলাম সেই সংজ্ঞাটাকেই সে প্রথম সূত্র আকারে দিছে, ঠিক আছে। তাহলে আমরা পড়ি কি বলছে, হয় নেবার শব্দ অর্থ যে যখন there is a change in the number of magnetic field lines অথবা ম্যাগনেটিক ফ্লাক্স, যখন এরকম ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, কখন, পাসিং থ্রু এ ক্লোজড কয়েল, একটা ক্লোজড কয়েলের পাশে যখন এরকম ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হতে থাকবে, then a electromotive force or electric current is induced in the coil, তখন একটা ইলেকট্রোমোটিভ ফোর্স or ইলেকট্রিক কারেন্ট ইনডিউসড হবে, আবেশিত হবে কোথায়, কয়েলের মধ্যে। The induced electromotive force or electric current exists মানে থাকে কতক্ষণ, as long as the magnetic field lines অথবা flux keeps changing, যতক্ষণ পর্যন্ত ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ওইটা যতক্ষণ চেঞ্জ হইতে থাকে ততক্ষণই আমার আবেশ প্রক্রিয়া ইলেকট্রোমোটিভ ফোর্স আর ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হতে থাকে, দ্যাট মিন্স ওই কন্ডাক্টর বা কয়েলের মধ্যে বিদ্যমান থাকে। সো মানে একেবারে আমার যে ডেফিনেশনটা বলতে পারেন সেই ডেফিনেশনটাই সেটা প্রথম সূত্র আকারে দিচ্ছে। তো দ্বিতীয় সূত্রটা আমরা আলোচনা করি। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই যে আমার ইন্ডাকশনের ফলে যে ইএমএফ উৎপন্ন হইলো সেটার পরিমাপ সম্বন্ধে বলছে, মানে কি পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে। আগের সূত্রে কিন্তু কোনো পরিমাপ নিয়ে কিছু বলে নাই, শুধুমাত্র বলছে যে ইএমএফ উৎপন্ন হবে, আর দ্বিতীয় সূত্রে সেটা পরিমাপ কতটুকু হবে সেটা নিয়ে বলছে। তাহলে কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা নরমালি এই এপসাইলন এই সিম্বল দিয়ে প্রকাশ করি, এর মতো বাট ই না, এপসাইলন। তো বলছে এই ইলেকট্রোমোটিভ ফোর্সের মানটা, ম্যাগনিটিউড শব্দ অর্থ কি, মান, আপনাদের আগে বলছি মান, ভ্যালু। ম্যাগনিটিউড অফ ইলেকট্রোমোটিভ ফোর্স এর মানটা কি ইন এ ক্লোজড কয়েল, একটা ক্লোজড কয়েলের ক্ষেত্রে কি হবে, ইজ
ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সমানুপাতিক হবে কার, নেগেটিভ অফ দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, নেগেটিভ রেট অফ কার, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারকে আমরা নরমালি কোনো কিছুর পরিবর্তনকে আমরা এরকম d∅/dt বলি। ডিটি সময় যদি d∅ পরিমাণ চেঞ্জ হয় তাহলে তার যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলি যে d∅/dt, এবং সেটার নেগেটিভ রেট। তো এটা সরাসরি এভাবে লিখতে পারি, তবে এটা লেখার আগে এখানে একটু আরো একটু ভাঙায়া লেখা আছে, সেটা আগে বলি। প্রথমে মনে করেন আমরা একটু ফিগারটার সাথে যদি একটু কম্পেয়ার করে পড়ি, মনে করেন এটা আমাদের সেই কয়েলটা, এখানে গ্যালভানোমিটার লাগানো আছে। একটা চুম্বক মনে করেন প্রথমে এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় থেকে এখানে তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যাচ্ছে, মানে এখানে আমার একটা ফ্লাক্সের মান আছে। মনে করেন এটা আমি বললাম যে φ1, আমি ম্যাগনেটটাকে এবার চেঞ্জ করে নিয়ে আসলাম এই জায়গাতে, একটু সামনে নিয়ে আসলাম, এই জায়গা নিয়ে আসলাম, তাহলে এখানে আমার আবার ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা হবে ধরে নিলাম φ2। বলেন তো কোনটা বড়, φ1 বড় না φ2 বড়? বলেন φ1 বড় না φ2 বড়? আয়ন কোনটা বড় আবার বলেন? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, φ2 বড়, কারণ φ2 থেকে আমার চুম্বক বলরেখার সংখ্যাগুলো খুব বেশি পরিমাণে যাতে পাস হলো, কারণ চুম্বকটা খুব কাছাকাছি চলে আসছে, φ1 হচ্ছে একটু দূরে আছে। তাহলে এখানে আমার এই যে ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হইলো, আগের অবস্থা থেকে পরের অবস্থা বাড়লো কতটুকু, φ2 মাইনাস φ1, তাহলে এটা হবে আমার কি ফ্লাক্সের পরিবর্তন। আর আমি যদি বলি যে এই সময়টা আমার টি সময় ধরে হয়েছে, তাহলে সেই ফ্লাক্সের পরিবর্তনের হার কত হয়ে যাবে, φ2 মাইনাস φ1/t, তাই না? তো এখানে সেটাই বলা হয়েছে যে φ1 ইনিশিয়াল অবস্থা ফ্লাক্স, φ2 হচ্ছে আমার টি সময় পরে যে ফ্লাক্সের মানটা সেটা, তাহলে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স সেটা হবে φ2 মাইনাস φ1। তাহলে রেট, রেট মানে কি হার, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, সেটাকে আমরা টি দিয়ে ভাগ দিলে আমরা রেট অফ চেঞ্জ, চুম্বক ফ্লাক্স পরিবর্তনের হার পেয়ে গেলাম। আর ফ্যারাডের সূত্র আমাকে বলছে এই যে চুম্বক ফ্লাক্স পরিবর্তন হার, এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ এর সমানুপাতিক। তো ইএমএফ এর সমানুপাতিক ফ্লাক্স পরিবর্তন হার, এখানে মাইনাস বলছে নেগেটিভ রেট। আচ্ছা, মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস হচ্ছে ডিরেকশন, কোনো কিছুর ডিরেকশন যদি উল্টা দিকে হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ সিম্বল দিয়ে প্রকাশ করি। এখানে যে ফ্লাক্সের ডিরেকশন আর ইএমএফ এর ডিরেকশন এটা একটার অপোজিট, সেই জন্য আমরা এখানে মাইনাস সিম্বলটা দিছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সমানুপাতিক সিম্বলটা উঠে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট বসাতে পারি, এই কনস্ট্যান্টটা হচ্ছে কি আমার কে, ঠিক আছে? আচ্ছা, তার এই যে কনস্ট্যান্টের মানটা সেটা আসলে এটা মান 1 ধরা হয়, এই কে এর মান আসলে এই ফ্যারাডের সূত্রে একক বিবেচনা করা হয়। একক কিভাবে বিবেচনা করে, আপনি যদি মনে করেন যে একক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, এক একক ফ্লাক্সের মান পরিবর্তন হয়েছে, সময় গেল একক, তাহলে আপনার যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স যদি 1 ভোল্ট উৎপন্ন হয় তাহলে আলটিমেটলি কে সমান আমরা 1 লিখতে পারি। এই যে এখানে বলা আছে টি যদি 1 হয় আপনার এই ইলেকট্রোমোটিভ ফোর্স 1 ভোল্ট হয় এবং ফ্লাক্সের পরিবর্তন কত হয়, 1 হয়, 0 থেকে 1 হইল। সবগুলা যদি 1 হয়, এখানে ফাইও 1 হয়ে গেল পরিবর্তনটা, টিও 1, এপসাইলন যেটা সেটা 1, তাহলে কে এর মান কত হবে, কে এর মান 1 হবে। তাহলে এইভাবে কে এর মান 1 বিবেচনা করা হয় ফ্লাক্সের সরি ফ্যারাডের দ্বিতীয় সূত্রে। তাহলে কে আমরা এরপর থেকে কে এটা বাদ দিয়ে দেব, কে বাদ দিয়ে আমরা এইভাবে সরাসরি লিখবো যে ফাই ইকুয়াল টু মাইনাস φ2 মাইনাস φ1/t, ঠিক আছে? আরেকটা জিনিস যে ফ্লাক্সের একক কি, ওয়েবার, ফ্লাক্সের একক কি ওয়েবার, আমরা ফ্লাক্স আগেও আলোচনা করে আসছি। এখন এখান থেকে আমাকে যদি বলে যে ওয়েবারের ডেফিনিশন কি, এক ওয়েবার কাকে বলে, আমি আগেও এই সিস্টেম আপনাদেরকে শিখাইছি, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আপনি সহজে ওই টার্মটা ডেফিনিশন দিতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে ওয়েবার মানে ফাই এক ওয়েবার ডেফিনিশন দিব, তাহলে আমি কিভাবে দিতে পারি, আমি বলে দিব যে একক সময় টির মান 1 করে দিব, টির মান 1 করে দিলে যে পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার, সেই মানটাই হচ্ছে আমার 1 ওয়েবার।
মানে সেটাই বলা আছে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স হুইচ ইজ লিঙ্কড উইথ এ কয়েল, একটা কয়েলের সাথে সম্পর্কিত আপনার ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা অফ ওয়ান টার্ন মানে একটা কয়েলের মধ্যে যদি একটা টার্ন থাকে, আমরা একটু পরে দেখবো যে একের অধিক টার্নের জন্য সূত্রটা কিরকম চেঞ্জ হয়, বাট একটা টার্নের জন্য যে ফ্লাক্সের মানটা সেটা যদি রিডিউসিং টু 0 in 1 সেকেন্ড, মানে 1 থেকে 0 হয়ে যায় একক সেকেন্ডে, মানে ফ্লাক্সের পরিবর্তনটা 1 হইলো সময় কতক্ষণে 1 সেকেন্ডে, তাহলে ইনডিউসড হবে কত 1 ভোল্ট। ফ্লাক্সের পরিবর্তন হইতেছে 1, সময় আমার 1 সেকেন্ড, তাহলে এটা কি 1 ভোল্ট উৎপন্ন হবে। তাহলে এরকম একক ফ্লাক্স পরিবর্তনের জন্য একক সময়ে যে পরিমাণ আমার ইএমএফ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার 1 ওয়েবার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 ওয়েবার। এভাবে আপনারা যে কোনো ইকুয়েশন থেকে আপনাকে যদি একটা টার্মের ডেফিনিশন দিতে বলি আপনি দিতে পারেন। আচ্ছা, আমাকে এখন যদি বলে যে 1 ইএমএফ এর ডেফিনিশন দেন, কি যদি বলে যে তাহলে আমি কিন্তু কি করতে পারি, আমি সুন্দর করে বলে দিতে পারি যে একক সময়ে যদি একক ফ্লাক্স পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে যে ফ্লাক্সের যে মানটা হবে সেটা হচ্ছে আমার ইএমএফ। সব ওই টার্মটা ছাড়া বাকি সবকিছু ইউনিট করে দিব, তাহলে আমাদের ওই টার্মটার ডেফিনিশন চলে আসবে। দেখেন 1 ওয়েবার সমান 1 ভোল্ট 1 সেকেন্ড, 1 ভোল্ট 1 সেকেন্ড, আর একদম সংক্ষেপে দেওয়া আছে। তাহলে আমরা সূত্রে আসি, সূত্রটা আমার কি দাঁড়ালো এরকম, আমরা কে উঠাই দিয়ে কে এর মানটা 1 দিলাম সেটা। এখন এই যে ফ্লাক্স যে পরিবর্তনটা সেটাকে আমরা আসলে এভাবে লিখতে পারি, তাই না, d∅/dt। ডিটি সময়ে যদি d∅ পরিমাণ চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা এই φ2 - φ1 কে যেহেতু পরিবর্তন সেটাকে আমরা d∅ দিয়ে লিখতে পারি, কারণ কোনো কিছু পরিবর্তনকে আমরা ডি বা ডেল্টা এগুলো দিয়ে লিখতে পারি। তো সেই জন্য φ2 - φ1 কে d∅ লিখলাম, আর d∅ এর সাথে যে টাইমটা সেটাকে আমরা dt লিখাটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যে ক্ষুদ্র চেঞ্জটা ক্ষুদ্র সময়ে হয়েছে সেই জন্য d∅/dt লিখলাম। এটা কেন এভাবে করা হয়েছে, কারণ নর্মালি আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় দেখা যাবে কি আমাকে ম্যাথে বলে দিবে যে ফ্লাক্সের পরিবর্তন এত হয়েছে, তো তখন আমি তো φ2 আর φ1 এর মান জানি না, সোজাসুজি আমি d∅ এর মান জানি যে ফ্লাক্সের পরিবর্তন। তো সেই জন্য আমরা এইভাবে যখন d∅/dt লিখবো এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। কিছু কিছু ম্যাথ থাকতে পারে যে ইনিশিয়াল ফ্লাক্সের মান এত ছিল, পরবর্তীতে ফ্লাক্সের মান এত হয়েছে, সেক্ষেত্রে আমাদের অন্য কিছু বের করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম φ2 - φ1 করতে পারি, বা এইভাবে সূত্র লিখে d∅ সমান φ2 - φ1 দিয়েও করে ফেলতে পারি। ঠিক আছে, তো এভাবে রাখাটাই হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক। ওকে, তারপরে এখানে তাহলে এটা আমাদের হয়ে গেল যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, কিন্তু এখানে এটা একটা মাত্র টার্ন, যে কয়েলের মধ্যে একটা টার্নের জন্য এটা লিখলাম, কিন্তু কয়েলে যদি আমার অসংখ্য n সংখ্যক এরকম টার্ন থাকে, প্যাচ আর কি বাংলা যদি বলি n সংখ্যক, তাহলে এই ইএমএফ এর মানটা আমার কি হয়ে যাবে, জাস্ট n দিয়ে গুণ হয়ে যাবে, ফ্লাক্সের মানটা আমার n দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে আমার আসলে যে ইএমএফ এর মানটা সেটা হয়ে যাবে -n d∅/dt। সো বলতে পারেন যে এটা হচ্ছে একদম ফাইনাল মোর অ্যাকুরেট ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এটা অ্যাপ্লাই করে আমরা নিচের ম্যাথ করব এবং দুইটা সুন্দর ডেফিনেশন পড়ব। আচ্ছা, এবার আসি আমরা সেলফ ইন্ডাকশন। আচ্ছা, সেলফ ইন্ডাকশন, তো ইন্ডাকশনের দুইটা প্রকারভেদ পড়বো আর কি, তারপরে মোটামুটি আজকে শেষ করে ফেল দিব, এখান থেকে ম্যাথ করব এই সবগুলো রিলেটেড। তো সেলফ ইন্ডাকশন মানে শব্দটা থেকে বোঝা যাচ্ছে কি, সেলফ মানে কি নিজে নিজে, তাই না, মানে সেলফ সার্ভিস, নিজে নিজে যেটা হয় সেটা। তাহলে সেলফ ইন্ডাকশন দ্যাট মিন্স হচ্ছে নিজে নিজে ইন্ডাকশন হবে এরকম একটা ব্যাপার, সেটাকে আমরা বলি যে সেলফ ইন্ডাকশন। আমরা যে সার্কিটটা একটু খেয়াল করি, দেখেন এই সার্কিটের মধ্যে একটা ব্যাটারি আছে, একটা চাবি আছে, একটা কয়েল লাগানো আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাবে কি যে এটা যদি আমরা পড়ি কি লেখা আছে, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ সার্কিট চেঞ্জেস, একটা সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা চেঞ্জেস পরিবর্তন হবে ইফ যদি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট চেঞ্জেস, যদি এই সার্কিটের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হইতেছে আমরা যদি সেই কারেন্টের মানটা চেঞ্জ করি, মানে ব্যাটারির যে কানেকশন বা মাত্রাটা ভোল্টেজটা আমরা বাড়াই দিই কমাই দিই, তখন কি হবে আসলে আইয়ের মানটা কি হবে, চেঞ্জ হইতে থাকবে। আই চেঞ্জ হইলে আমার কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হইতে থাকবে। তো সেটাই বলছে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট চেঞ্জেস, একটা সার্কিটের ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হইতে থাকবে ইফ যদি
দ্য কারেন্ট ইন দ্য সার্কিট চেঞ্জেস, ওই সার্কিটের মধ্যে ইন্টারনালি কারেন্টের পরিবর্তনটা হইতে থাকে। অথবা আরেকটা জিনিস হতে পারে যে আপনি যদি সার্কিটটাকে ব্যাটারি কানেকশনটা ঠিক রাখলেন, ব্যাটারি কিন্তু এই পুরো সার্কিটটাই মুভ করতেছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন মুভ করবে তখন বাই ডিফল্ট আমার ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা বেড়ে যাবে। তাহলে দুইটা কেসেই আমার ইন্টারনালি কারেন্টের মান চেঞ্জ হোক বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাক, দুইটা ক্ষেত্রে আমার ফ্লাক্সের পরিবর্তন হইতেছে। আর ফ্লাক্সের পরিবর্তনই আমাকে কি ইন্ডাকশনের ফলে ইএমএফ উৎপন্ন করে বা আই উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিউ টু দিস চেঞ্জ ইজ কল্ড সেলফ ইন্ডাকশন। তাহলে সার্কিটের মধ্যকার যে এই ইন্টারনাল চেঞ্জের কারণে যেই ফ্লাক্সের পরিবর্তন হলো এবং এই ফ্লাক্সের পরিবর্তনটা যে ইন্ডাকশনটা সৃষ্টি করলো সেটাকে আমরা বলি সেলফ ইন্ডাকশন। তাহলে এখানে কি দাঁড়ালো, আমরা আগের মতোই যে ফ্লাক্সের পরিবর্তনটার সাথে আসলে যে ইন্ডাকশনের ফলে যে কারেন্ট উৎপন্ন হবে সেটা সমানুপাতিক হয়। যত বেশি ফ্লাক্সের পরিবর্তন হবে তত বেশি পরিমাণে কারেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লাক্স সমানুপাতিক আই হবে, ম্যাগনেটিক ফ্লাক্স কসগিনে কয়েল যেহেতু কারেন্ট আই। এখানে এই যে সমানুপাতিক ধ্রুবক সেটা উঠে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট বসাই এল। তাহলে এখানে ফাই ইকুয়াল টু হবে এল আই এল। এই সমানুপাতিক ধ্রুবকের একটা নাম আছে, এটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখেন, হ্যাঁ, সেলফ ইন্ডাকটেন্স। ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করা হয় যে সেলফ ইন্ডাকটেন্স কাকে বলে। সো তখন যদি আপনি সেলফ ইন্ডাকশনের সংজ্ঞা দিয়ে দেন তার মানে হচ্ছে আপনি সেলফ ইন্ডাকটেন্স কি সেটা জানেন না। ঠিক আছে, তো এলটাকে সেলফ ইন্ডাকটেন্স বলা হয়, যে কনস্ট্যান্টটা সেটা সেলফ ইন্ডাকটেন্স। এবার সেলফ ইন্ডাকটেন্সের সংজ্ঞা আমরা কিভাবে দিব, ওই যে আগের মতো দেখেন ফাই ইকুয়াল টু এল আই। তাহলে এখানে আমি সুন্দর কি বলে দিতে পারি যে আই এর মান যদি 1 হয়, একক কারেন্ট প্রবাহিত হইলে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে, কারণ আই যদি আমি 1 বসাই দিই এল ইকুয়াল টু ফাই হয়ে যায়, তাই না? এই যে ফাই ইকুয়াল টু এল হয়ে যায়। It is called self inductance if I equal to 1 then phi equal to L. তবে এখান থেকে আমি ডেফিনেশন দিতে পারি the magnetic flux linked with the coil when unit current flows through it. ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা কখন, যখন একক কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের মানটাকে আমরা বলি যে সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, বুঝে শুনে পড়বেন, নিজের ভাষায় আনসার দেওয়ার চেষ্টা করবেন, মোটো মুখস্থ করবেন না, দেখবেন যে সবকিছু ইজি। এগুলো খুবই সহজ পড়া। আচ্ছা, কারো কি কোনো সমস্যা হচ্ছে, মানে কারো কি সমস্যা হলে একটু নিজ দায়িত্বে রেসপন্স করেন, হ্যান্ড রাইজ করেন বা যেটাই করেন, একটু এগুলো একটু সহজ টপিক। আচ্ছা, তারপর আমরা আসি যে সেকেন্ড আমাদের ইন্ডাকশনের যে, আচ্ছা ও এখানে আরেকটু বাকি আছে। তাহলে এটা আমরা এই সেলফ ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি, ফ্যারাডের সূত্রটা। তাহলে ফ্যারাডের সূত্র আমরা শিখে আসছি এটা, এই যে এইটা এখানে লেখা আছে যে ফাই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, এখান থেকে আমরা সমানুপাতিক সিম্বলটা উঠাই দিয়ে ওই যে কে যেহেতু 1, তাহলে অ্যাকচুয়ালি এটা আমরা এখানে সরাসরি সমানও দিয়ে দিতে পারি, যেহেতু কে ইকুয়াল টু 1 আগে আলোচনা হয়ে গেছে, সো এখানে আমরা সরাসরি সমান দিয়ে দিতে পারি। তাহলে এখানে এই ফাই সমান আমরা এলআই বসাবো, এটাই পার্থক্য সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, কারণ আমরা জানি যে ফ্লাক্সের মানটা এলআই হয়। তাহলে ফাই সমান এলআই বসাইলে আমাদের এই সেলফ ইন্ডাকটেন্সের ইন্ডাকশনের ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটা এমন হয়, যদি n সংখ্যক টার্নের জন্য ফ্যারাডের সূত্রটা আমাদের এমন হবে, জাস্ট n দিয়ে গুণ দেব, তাহলে n l dA বাই dt এটা। ঠিক আছে, সো সেলফ ইন্ডাকশনের ডেফিনেশনের সাথে সাথে সেলফ ইন্ডাকটেন্সের ডেফিনেশনও জানতে হবে এবং সেলফ ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্রটা কি রকম হয় সেটাও জানতে হবে। এগুলা সব কিছুই অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব, আজকে দেখাবো। আচ্ছা, এরপর আসি আমরা যে মিউচুয়াল ইন্ডাকশন। তো এখানে নাম থেকে বোঝা যায় মিউচুয়ালি কোন একটা ইন্ডাকশন হবে, মানে মিলেমিশে। তো ফিগারটা থেকে যদি খেয়াল করেন, দুইটা কয়েল আছে এরকম পাশাপাশি, একটাকে বলি আমরা প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এখন দেখা যাচ্ছে যে প্রাইমারি কয়েলে ব্যাটারি কানেকশন আছে, চাবি দেওয়া আছে, তাহলে স্বাভাবিক কথা আমি যখন ব্যাটারি চাবি কানেকশন দিব, এই যে কয়েলের মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হতে থাকবে, এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, মনে করেন আমার এই চাবিটা খোলা আছে, কানেকশন এখন দেওয়া নাই, এর পাশে একটা সেকেন্ডারি কয়েল রাখলাম যার মধ্যে একটা গ্যালভানোমিটার দিলাম, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো ধরনের ডিফ্লেকশন নাই। কিন্তু যখন দেখবেন যে আপনি এইটা কানেকশন দিলাম, এইটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হইতেছে, তখন এই গ্যালভানোমিটার আমাদেরকে ডিফ্লেকশন দিতেছে। তার মানে কি,
এই প্রাইমারি কয়েলের আবেশে এই সেকেন্ডারি কয়েলটা আবেশিত হয়েছে, এখানে আমার ইএমএফ অথবা যেটা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যেটা সেটা প্রডিউস হয়েছে। তাহলে একটা প্রাইমারি কয়েলের সংস্পর্শে সেকেন্ডারি কয়েল যে উৎপন্ন হয়ে গেল, ইনডিউসড হইল, সেটাই হচ্ছে আমার মিউচুয়াল ইন্ডাকশন। সব লেখা আছে। ইফ ডিউ টু চেঞ্জ অফ কারেন্ট ইন এ কয়েল electromagnetic induction is produced in another nearby closed coil, then the induction is called mutual induction. ঠিক আছে, মোটো এরকম ভাবে বলার দরকার নাই, একদম গল্পের মতো করে যেভাবে বুঝেন ঠিক ওইভাবে বলবেন। তাহলে এটাও মিউচুয়াল ইন্ডাকশন ক্ষেত্র অবশ্যই ফাই সমানুপাতিক আই হবে, ফ্লাক্সের পরিবর্তনের সাথে সাথে আই বাড়তে থাকবে। এখানে সমানুপাতিক ধ্রুবক যেটা, সেটা আমরা দিব কি এম। ঠিক আছে, ওখানে এল ছিল, এখানে এম। এম হচ্ছে আসলে মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এম এর মিউচুয়াল ইন্ডাকটেন্সের সংজ্ঞা কিভাবে দিব? ঠিক আগের মতো, একক কারেন্ট, আইন মান যদি 1 হয়, একক কারেন্ট প্রাইমারি কয়েলে প্রবাহিত হইলে সেকেন্ডারি কয়েলে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার মিউচুয়াল ইন্ডাকটেন্স। ডিউ টু ফ্লো অফ ইউনিট কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল, দ্য টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সেকেন্ডারি কয়েল ইজ কল্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, তাহলে এবার আমরা ওই যে আবার ফ্যারাডে সূত্রটাকে লিখি মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য। জাস্ট ওই ফাইর জায়গায় এখন এম আই বসাবো, মানে সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে যা করছি মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে সেম কাজই করতে হবে। তাহলে এটা হলো আমাদের সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটা, সরি মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এম দিয়ে। তাহলে মোটামুটি থিওরি আলোচনা শেষ। এবার আসি আমরা কয়েকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা হচ্ছে কি ফ্লাক্সের যে ম্যাথটা, সেটা পাই ইকুয়াল টু এবি কস থিটা। সো এই ফ্লাক্স দিয়ে আমরা আগেও ম্যাথ করছি। আমি জানি এ হচ্ছে এরিয়া, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর থিটা হচ্ছে এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। ঠিক আছে, না সেটা আমরা এখানে সবকিছু দেওয়া আছে। জাস্ট অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, এটা ফ্লাক্সের যে টপিক পড়াইছি ওইটা যদি ভালো করে বুঝেন তাহলে দেখবেন যে অ্যাঙ্গেলটা কিভাবে আমাদের 90 থেকে বিয়োগ হয়েছে। তো এটা আমি কোনো ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু এটা এইখানকার আলোচনা না, ফ্লাক্স আমাদের আলোচনা অলরেডি অনেক আগে হয়ে গেছে। আমি সরাসরি এই আজকের আলোচনার ম্যাথ দেখাই। তো আজকের আলোচনার ম্যাথে প্রথমে আমরা কি পড়ছিলাম, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা পড়ছিলাম, তারপরে সেলফ ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্র, মিউচুয়াল ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্র। তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখব, ফ্যারাডের সূত্রের জন্য একটা, সেলফ ইন্ডাকশনের জন্য একটা, মিউচুয়াল ইন্ডাকশনের জন্য একটা ম্যাথ দেখব। প্রথম যে ম্যাথটা সেটা ফ্যারাডের সূত্রটা, তারপরে আমরা পড়ে দেখি কি বলা আছে। দেয়ার আর 100 টার্নস ইন এ কয়েল অফ ওয়্যার। এটা কয়েলের মধ্যে 100 টার্নস আছে, তার মানে কি এন এর মান দেওয়া আছে, তাই না? এন এর মান দেওয়া আছে। When coil is displaced from one point to another 0.01 সেকেন্ড, যখন কয়েলকে চেঞ্জ করা হচ্ছে 0.1 সেকেন্ড, তার মানে সময় পরিবর্তনটা কতটুকু হচ্ছে, কতটুকু সময় ধরে সেটা চেঞ্জটা হচ্ছে, ডিটি দেওয়া আছে এত, 0.0 force of two magnet, a change of magnetic flux এত টেক প্লেস, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে আমার এত টেক্স প্লেস, মানে সংঘটিত হয়। তাহলে আমার চেঞ্জ অফ ফ্লাক্সের ডি ফাই আমরা জানি, সময়ের যে পরিবর্তন সেটা হচ্ছে ডিটি জানি, নাম্বার অফ টার্নস কে আমরা এন দিয়ে লিখি, বের করতে হবে কি ইলেকট্রোমোটিভ ফোর্স। ও ইলেকট্রোমোটিভ ফোর্স তো আমরা জানি এপসাইলন। খুবই সহজ একদম সরাসরি ফ্যারাডের সূত্রতে বসাই দিলে এন এর মান, ডি ফাই ডিটি সব বসাই দিলাম, হয়ে গেল। খুবই ইজি ম্যাথ। পরীক্ষায় দেখা যাচ্ছে আপনাকে হয়তো বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্সের মান দিয়ে দিলাম, ডি ফাই ডিটি এগুলো সব দিয়ে দিলাম, বললাম যে ওই কয়েলের মধ্যে নাম্বার অফ টার্নস কয়টা আছে, এন এর মান বের করো। তো একই কথা না, জাস্ট একটা সূত্র শুধু সাইড চেঞ্জ করে ফেলতে হবে। এরপরে আসি আমরা, এবার আসি যে সেলফ ইন্ডাকশনের জন্য যে ফর্মুলাটা ছিল আগে পড়ি, যে সেলফ ইন্ডাকটেন্স অফ এ ইন্ডাক্টর ইজ 10 হেনরি। তাহলে এল এর মান দেওয়া আছে 10 হেনরি। হ্যাঁ, সেলফ ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। In it, electric current changes from 10 to 7. আচ্ছা, তাহলে ইলেকট্রিক কারেন্টের পরিবর্তন হচ্ছে ডিআই, আমাদের কিন্তু সূত্রে কিন্তু ডিআই, কিন্তু সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে ডি ফাই কিন্তু উঠে গেছে। সেলফ ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন দুইটা ক্ষেত্রে কিন্তু ফাই আর থাকে না, কারণ ফাই কনভার্ট হয়ে একবার এল আই বসাই দিচ্ছি আর একবার এম আই বসাই দিচ্ছি, তার মানে এখানে আর ফাই থাকবে না, এখানে আমার কারেন্টের পরিবর্তন থাকবে।
তাহলে এই ম্যাথও সেরকমই দেওয়া আছে, কারেন্টের পরিবর্তন কতটুকু হয়েছে 10 এম্পিয়ার থেকে 7 এম্পিয়ার। আচ্ছা তাহলে এখন আমার ডিআই যদি আমি লিখি সেটা আমার প্লাস হবে না মাইনাস হবে সেটা একটা ব্যাপার। নরমালি খেয়াল রাখবেন যে আপনি কোনটা আগে লিখবেন পরিবর্তন যখন হবে। নরমালি প্রথম যেটা আছে সেটা থেকে ফাইনাল যেটা আছে সেটা করবেন না, ঠিক আছে? এভাবে যদি চিন্তা করেন মানে কোনটা আগে কোনটা পরে করব, এটা এভাবে চিন্তা করলে প্যাচ লাগে। নরমালি চিন্তা করবেন আপনার জিনিসটা কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। যেমন আমাদের এখানে কি 10 থেকে কমে 7 হয়ে গেছে, মানে কি কমে গেল, তার মানে নেগেটিভ, -3 হবে, 3 এম্পিয়ার হবে। যদি আমাকে বলতো যে 7 এম্পিয়ার 10 এম্পিয়ার থেকে 13 এম্পিয়ার হয়ে গেল, তখন আমার এটা 3 এম্পিয়ার হইতো। তাহলে এভাবে একটু খেয়াল রাখতে হবে যে আমার যে জিনিস মানে চেঞ্জটা হচ্ছে সেটা কি পজিটিভ চেঞ্জ নাকি নেগেটিভ চেঞ্জ। কমে গেছে না বেশি বেড়ে গেল, কমে গেলে আমরা মাইনাস, আর যদি বেড়ে যাইতো তাহলে আমরা প্লাস দিতাম। তাহলে এখানে আমরা সেটাই লিখছি যে ডিআই হচ্ছে -3 এম্পিয়ার, ঠিক আছে? ডিআই হচ্ছে আমার -3 এম্পিয়ার। ডিটি তো দেওয়া আছে সরাসরি সময়টা কতক্ষণ ধরে পরিবর্তন হয়েছে ডিটি দেওয়া আছে। বের করতে বলছে কি ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, এই এপসাইলনের মান বের করতে বলছে। তাহলে আমরা তো সরাসরি যে সূত্রটা জানি সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে phi = -L di/dt, সবগুলা মান বসাইলে আমার হয়ে যাবে এটা। দেখেন কোনো সমস্যা আছে কিনা, কারো যদি সমস্যা থাকে তাহলে বলেন। আচ্ছা কেউ কিছু বলছেন না মানে সমস্যা নাই, আমিও আশা করি যে সমস্যা থাকার কথা না, কারণ এগুলো একবারে ইজি ম্যাথ। তারপরে আমরা সেলফ ইন্ডাকশনের জন্য আরেকটা ম্যাথ এখানে করা আছে, সেটা আর আমি না করি, যে আমি মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা দেখাই। ইফ কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল চেঞ্জেস ফ্রম 6 অ্যাম্পিয়ার টু 1 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্টের চেঞ্জ কতটুকু হয়েছে 6 থেকে 1 কমে গেছে, তাই না? তার মানে এখানে আমার কত -5 হবে, 6 থেকে 1 এ চলে গেছে, তাহলে এটা আমার -5 হবে। সময়ের পরিবর্তন কতটুক 0.05 সেকেন্ড, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্সের মান দেওয়া আছে যে এত ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স, তার মানে আমার এপসাইলনের মান দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মিউচুয়াল ইন্ডাকট্যান্স, আর মিউচুয়াল ইন্ডাকট্যান্সের মান বের করতে বলছে, এম এর মান অফ দ্য কয়েল। তাহলে আমাদের সূত্র আমি সরাসরি জানি -M di/dt। সো m কে আমি বাম পাশে নিয়ে যাব, তারপর আমি ক্যালকুলেশন করলে হবে, বা মান বসানোর পরও করতে পারে, যেভাবে করে কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ম্যাথ করে ফেলি। এরপরে ওই যে phi = Li দিয়ে একটা ম্যাথ করা আছে, সেটা 5.7 যেটা সেটা লাগবে না, এটা দরকার নাই, এই রিলেটেড থিওরি আমরা পড়ি নাই, সো এটা আসলে ওই মিউচুয়াল ইন্ডাকট্যান্স আর মিউচুয়াল ইন্ডাকশনের জন্যই ম্যাথটা ইজি, কেউ দেখতে পারেন। এটা আসলে পেজটা রিপিট হয়েছে, এই 2 পেজ রিপিট হয়েছে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করি, আমি সেলফ ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশনের ওখানেই শেষ করলাম।